সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি তোমরাও সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো ঠিকঠাকভাবে মেনে চলছো এই আশা করি। আমন্ত্রণ জানাই আজকে ক্লাসে। আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক গণিত, আন্দিউরা উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়। তাহলে শুরু করা যাক। আজকে আমি পড়াবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় হচ্ছে আলোক প্রতিফলন সম্পর্কিত। এখান থেকে আমি পড়াবো গোলীয় দর্পণের সমীকরণ। তোমরা জানো প্রতিফলনের সাথে দর্পণের একটা সম্পর্ক। দর্পণ আবার দুই রকম, একটা হচ্ছে সমতল দর্পণ, আবার গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে উত্তল দর্পণ, অবতল, আরেকটা হচ্ছে অবতল দর্পণ। এই গোলীয় দর্পণের সমীকরণ আছে একটা, তো সেই সমীকরণ নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে শুরু করি। গোলীয় দর্পণের সমীকরণটা হচ্ছে এরকম: 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এখন প্রশ্ন উঠতে পারে ইউ ভি এফ এগুলো আসলে কি। তাহলে ইউ হচ্ছে কি মেরু থেকে, এই যে দেখো তোমরা এখানে একটা অবতল দর্পণ আমি আঁকি আগে, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের পি হচ্ছে এটা মেরুবিন্দু, এবং এই যে অবতল দর্পণ যে গোলাকার একটা দর্পণ, এই গোলাকার জিনিসটার একটা কেন্দ্র আছে, সেটা হচ্ছে কি এই দর্পণের বক্রতার কেন্দ্র। তো এই বক্রতার কেন্দ্রকে মনে করো ও, বা যেটাকে আবার আলোক কেন্দ্র বলা হয়। এবং মেরুবিন্দু বক্রতার কেন্দ্রের মাঝামাঝি যে বিন্দুটা সেটাকে বলে কি ফোকাস বিন্দু, যেটাকে এফ বলা হয়। এখন কোনো বস্তু যদি মনে করো এখানে আছে, এই জায়গায় একটা বস্তু দাঁড়ানো আছে, এই বস্তুটার এক মেরু থেকে এই বস্তুর একটা কি দূরত্ব আছে, সেই বস্তুর দূরত্বটাকে ধরা হয় ইউ। তাহলে এটা মনে করো এবি একটা বস্তু। তাহলে মেরু থেকে এবি এই বস্তুটির দূরত্ব হচ্ছে ইউ। তাহলে ইউ হচ্ছে মেরু থেকে বস্তুর দূরত্ব। এরপরে ভি হচ্ছে কি, ভি হচ্ছে মেরু থেকে এখন বস্তুর এই যে দর্পণে প্রতিফলিত হয়ে একটা বিম্ব গঠিত হবে, তো সেই বিম্বটা যে জায়গায় গঠিত হবে মেরু থেকে, সেই বিম্বের অবস্থানের যে দূরত্ব সেটা হচ্ছে কি ভি। তাহলে মেরু থেকে বিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি। এরপরে এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব, যেটা মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এফ হচ্ছে ফোকাস দূরত্ব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা এখানে একটা বিম্ব আঁকার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে বস্তু থেকে একটা কি হবে, একটা রশ্মি বস্তুর শীর্ষবিন্দু থেকে সমান্তরালে আপতিত হয়ে কোথায় যাবে আমরা জানি, প্রধান অক্ষের সমান। এটা হচ্ছে প্রধান অক্ষ, যেটা মেরু বিন্দু, ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্র সবগুলোর ভিতর দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি প্রতিফলিত হয়ে কী হয়, ফোকাস বিন্দু দিয়ে চলে যায়। তাহলে এটা যাবে কোথায়, ফোকাস বিন্দু দিয়ে এফের ভিতর দিয়ে চলে যাবে। এবং একইভাবে আরেকটা রশ্মি কী হবে, আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা ওই দিক দিয়ে ফিরে যাবে। এবং আরেকটা রশ্মি কী হবে, ফোকাসের বিন্দু দিয়ে যাবে, শীর্ষবিন্দু থেকে ফোকাসের ভিতর দিয়ে আপতিত হয়ে এখানে প্রতিফলিত এই পথে ফিরে যাবে। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে ফিরে গেছে। এখন ফিরে যাওয়ার ফলে যে প্রতিফলিত রশ্মিগুলো আপতিত হওয়ার পর যে প্রতিফলিত রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটার নাম মনে করো এ প্রাইম, যেটা শীর্ষবিন্দুটার প্রতিফলিত বিন্দু হচ্ছে এ প্রাইম এবং পাদবিন্দু হচ্ছে বি প্রাইম। তাহলে এ প্রাইম, এই বিন্দু থেকে এটার উপর কি প্রধান অক্ষের পর একটা লম্ব আঁকলে তাহলে এটাই হবে কি এই বস্তুর প্রতিবিম্ব এ প্রাইম বি প্রাইম। এখন দেখো এই যে মেরুবিন্দু থেকে এই যে প্রতিবিম্ব, এটার যে দূরত্ব সেটাকে কি ধরা হবে, ভি। তাহলে পি থেকে বি প্রাইম যে বিন্দু, পি থেকে বি প্রাইম পর্যন্ত দূরত্বটাই কি হবে, প্রতিবিম্বের দূরত্ব, যেটাকে ভি ধরেছিলাম আমরা।
তারপরে ইউ ছিল কোনটা, এই মেরু থেকে এটা পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখি ইউ ইকুয়াল টু কত, ইউ হচ্ছে পিবি, তারপরে ভি হচ্ছে কত, পিবি প্রাইম, অর্থাৎ মেরু থেকে সব দূরত্ব মেরু থেকে মাপা হবে। এবং ফোকাস দূরত্ব কি, পি থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব, তাহলে এটা হচ্ছে পিএফ। আশা করি বুঝতে পেরেছ। এবং আরও একটা জিনিস কি, বক্র আর, আর জিনিসটাও শিখাবে। আর হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ মানে কি, মেরু থেকে এই যে বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্রের যে দূরত্ব, সেটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। সেটাকে কি লেখা হয়, পিও, পিও, পি থেকে ও পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। এবং আমরা আরেকটা কি জানি, এফ ইকুয়াল টু আর বাই টু। এটা যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এফ ইকুয়াল টু আর বাই টু, অর্থাৎ ফোকাস, যে কোনো দর্পণের ফোকাস দূরত্ব তার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, এখন আমরা দেখব বিবর্ধন। বিবর্ধন মানে কি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এবি যে বস্তু, এটা প্রতিফলিত হওয়ার পর যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, এটা কি মূল বস্তু থেকে প্রতিবিম্বটা একটু বড় দেখাচ্ছে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এই যে বেড়ে গেছে, বিবর্ধিত হয়েছে, এটাই কি, এটাকে বলে বিবর্ধন, বা প্রতিফলনের ফলে বস্তুর আকার বেড়ে যাওয়া, সেটা হচ্ছে কি বিবর্ধন। তাহলে বিবর্ধনটা কিভাবে প্রকাশ করে আমরা দেখি। তাহলে বিবর্ধনটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। মানে কি, ম্যাগনিফাই, ম্যাগনিফাই মানে বিবর্ধিত হওয়া, ম্যাগনিফাই এম থেকে এমটা আসছে, এটা ইকুয়াল টু এল প্রাইম বাই এল, যেখানে এল প্রাইম হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য, এবং এল হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে বস্তুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যেটা রেজাল্টটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে কি বিবর্ধনের পরিমাণটা। এবং বিবর্ধনের কিন্তু কোনো একক নেই, কারণ দৈর্ঘ্যে কাটাকাটি গিয়ে কোনো একক থাকে না। এখন দেখো তোমরা একটা জিনিস, এখানে দেখো কি হয়েছে, বস্তুটা যে অবস্থায় ছিল প্রতিবিম্বটা তার থেকে উল্টা হয়ে গেছে, অর্থাৎ প্রতিবিম্ব উল্টে গেছে। এই ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কি ঋণাত্মক হয়। তাহলে তোমরা দেখো এখানে মনে করো কি হয়েছে, এল প্রাইম, এল প্রাইম হচ্ছে এটা দূর এখানে। আচ্ছা, আমি এখানে লিখি কি হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে এ প্রাইম বি প্রাইম এবং বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এ বি। এখন এই যে এ প্রাইম বি প্রাইম এবং এ বিটা যদি মনে করো 5 সেন্টিমিটার হয়, এটা অনেকটা প্রায় দ্বিগুণের মতো দেখা যাচ্ছে। তাহলে এটা হবে কি 10 সেন্টিমিটার। এখন প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে আবার কি ঋণাত্মক ধরা হবে, কারণ এটা উল্টে আছে। তাহলে কি -10 সেন্টিমিটার, এবং কি বস্তুর দৈর্ঘ্য এবি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি তোমার -2, এবং এটাকে আবার পরম মান আকারে নেওয়া যায়। এই সমীকরণটাকে আবার পরম মান আকারেও লেখা হয়, এল প্রাইম বাই এল। হ্যাঁ, তাহলে পরম মান নিলে কি আসে, ইকুয়াল টু 2, অর্থাৎ অ্যাবসলিউট মান যেটা চিহ্নবাদ দিয়ে, এটা হচ্ছে বিবর্ধন। এখন বিবর্ধনের সংখ্যার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, বুঝবো যে কি প্রতিবিম্বটা হচ্ছে উল্টা, যেটা তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে এবং এটা কি একই সাথে নির্দেশ করে কি এটা কিন্তু বাস্তব বিম্ব, কারণ ম্যাগনিটিউড যদি ঋণাত্মক আসে, এম এর মান যদি ঋণাত্মক হয়, এম ঋণাত্মক হলে এটা কি হবে বাস্তব, এবং উল্টো প্রতিবিম্বটা হবে বাস্তব ও উল্টো যদি এম এর মান নেগেটিভ আসে। যে দেখো দেখো তোমরা নেগেটিভ আসছে। এবং কি হবে, আমরা জানি কি সব বাস্তব বিম্ব সবসময় উল্টো হবে এবং অবাস্তব ক্ষেত্রে সবসময় সোজা হবে, এটা তোমরা বই দেখবা। এম এর মান যখন পজিটিভ হবে তখন এটা হবে কি অবাস্তব ও সোজা। এটা সাধারণত উত্তল দর্পণের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে।
উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় অবাস্তব সোজা বিম্ব হবে এবং কি ম্যাগনিচিউডটা কি ধনাত্মক আসবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন এই বিবর্ধনের আরেকটা সমীকরণ আছে, তোমরা দেখো সেটা কি, সেটা হচ্ছে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এটাও কি এই বিবর্ধনের আরেকটা সমীকরণ বা সূত্র, m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখানে ভি হচ্ছে কি বিম্বের দূরত্ব, ইউ হচ্ছে কি বস্তুর দূরত্ব। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে ইউ এবং সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। এবার এটা যদি আমরা ম্যাগনিচিউড নেই কীরকম আসে, এটা পরম মান নিলে মাইনাস ভি বাই ইউ, তাহলে কি শেষ পর্যন্ত এটা কি ধনাত্মক আসবে, একটা ধনাত্মক মান চলে আসবে। আচ্ছা, সমান ভি বাই ইউ। তাহলে এইরকম ক্ষেত্রে কি হতে পারে আমরা একটু দেখবো, এই চিত্রের মাধ্যমে আমরা দেখব। এখন দেখো এই যে মাইনাস চিহ্ন এবং ভি এর মান যদি ধনাত্মক হয় তাহলে এই জায়গাটা পুরাটাই ক্যালকুলেশন করলে এটার মতোই কি আসবে, এম এর মান ম্যাগনিচিউড আসবে ঋণাত্মক। তখন কি হবে, বাস্তব উল্টো। ঠিক সেমভাবে যদি ভি এর মান ঋণাত্মক হয়, মানে ভি এর মান মনে করো -5 বা -10 এরকম আসলো, তখন ক্যালকুলেশন করলে কি আসবে, ম্যাগনিচিউডটা আসবে ধনাত্মক, যেটা এটা প্লাস ভি, সেক্ষেত্রে কি অবাস্তব সোজা হবে বিম্বটা। তাহলে তোমরা একটু দেখো উদাহরণের সাহায্যে। মনে করো এখানে এই যে এই চিত্রে দেখো, ধরো ইউ অর্থাৎ বস্তুর দূরত্ব, মেরু থেকে বস্তুর দূরত্ব মনে করো এখানে 15 মিটার, 15 সেন্টিমিটার। এখন আমরা যদি হিসাব করি, যদি অ্যাকুরেটভাবে আঁকতে পারি, তাহলে আমরা দেখব যে এটা কি আসবে, প্রতিবিম্ব এখানে কিন্তু ভি এর মান এখানে ধনাত্মক, এই চিত্রের ক্ষেত্রে ধনাত্মক। ভি ইকুয়াল টু হয়তো 30 সেন্টিমিটার হতে পারে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি আসবে আমরা একটু দেখি। তাহলে এম এর মান কি হবে, সমীকরণটা হচ্ছে ভি বাই ইউ। তাহলে ভি হচ্ছে 30 এবং ইউ হচ্ছে 15। ক্যালকুলেশন করলে সে আগের মতোই -2 হবে। তাহলে এম এর মান হচ্ছে কি ঋণাত্মক, মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কি হবে, বাস্তব উল্টো, যেটা তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ। এবং আরও একটা ঘটনা ঘটতে পারে, যদি উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা দেখো, সেখানে আসতে পারে কি ভি এর মান হয়তো ঋণাত্মক আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে এখানে আমরা যদি ভি এর মান ঋণাত্মক হয়, তাহলে মাইনাসে গুণ হয়, এটা কি ধনাত্মক হয়ে যাবে, তখন হয়তো +2 হবে। এর ক্ষেত্রে কি হয়, এম এর মান যখন পজিটিভ হয় তখন সেই বিম্বটা কি অবাস্তব সোজা হয়। তাহলে তোমাদের বোঝার জন্য আমি আরেকটা চিত্র আঁকবো, তোমরা দেখো। একটা উত্তল দর্পণের চিত্র আঁকি, আমি একটা উত্তল দর্পণ আঁকি, তোমরা দেখো। যেটা হচ্ছে মনে করো একটা প্রধান অক্ষ, এটা হচ্ছে উত্তল দর্পণ। সরি, আচ্ছা, এটা হচ্ছে এই দর্পণের বক্রতার কেন্দ্র ও, এবং এটা হচ্ছে কি ফোকাস বিন্দু। এখন একটা বস্তু মনে করে এই জায়গায় আছে, বস্তুটার নাম দিলাম এবি, আর এটা হচ্ছে মেরুবিন্দু। এখন এই বস্তুর শীর্ষবিন্দু থেকে একটা সমান্তরাল রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলিত হয়ে এমনভাবে ফিরে যাবে। আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে কি আলোগুলো প্রতিফলিত হয়ে চারদিকে ছড়িয়ে যায়, তাহলে প্রতিফলিত হয়ে এমনভাবে ছড়িয়ে যাবে দেখো, যেন সেটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে এটা প্রতিফলিত হয়ে এমনভাবে যাবে যেন এটা পিছন দিকে বাড়বে, ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এবং কি হবে, আরেকটা রশ্মি
আলোক কেন্দ্র, এই বিন্দু শীর্ষবিন্দু থেকে একটি রশ্মি আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে। আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে আবার সেই পথেই ফিরে যায়, তোমরা জানো। ঠিক সেমভাবে বিবিন্দু থেকেও আলোক কেন্দ্র বরাবর রশ্মি প্রতিফলিত এই পথেই ফিরে যাবে। এখন এই যে বিন্দুগুলো, এখন দেখো এই যে প্রতিফলিত রশ্মিগুলো পিছন দিকে বাড়িয়ে দেওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, দেখো তোমরা এই জায়গায় মিলিত হয়েছে। এখন এটা হচ্ছে কি এ প্রাইম, অর্থাৎ এ বিন্দুর বিম্ব হচ্ছে এ প্রাইম, ওইখান থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকি, সেটা হচ্ছে বি প্রাইম। তাহলে এই বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এ প্রাইম বি প্রাইম, যেটা কোথায় অবস্থান করছে, মেরু এবং ফোকাস বিন্দুর ভিতরে অবস্থান করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয়, বিম্বগুলোর সর্বদাই কি হয়, লক্ষ্যবস্তুর চেয়ে সবসময় এদের আকৃতিটা ছোট হয়, প্রতিবিম্বের আকৃতি, এবং কি এটা সোজা হয় এবং এটা অবাস্তব হয়। অবাস্তব হওয়ার কারণটা কি, বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব ঠিক তার উল্টো দিকে থাকে, অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্ব একই দিকে না থাকলে সেই প্রতিবিম্বটাকে বলা হবে কি অবাস্তব বিম্ব। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, মনে হয় যেন দর্পণের ওই পাশ থেকে ওই পাশে কি প্রতিবিম্বটা গঠিত হয়েছে, তাহলে এটা হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই যে এখানে এই জায়গার ক্ষেত্রে ইউ মনে করো যদি 15 সেন্টিমিটার হয়, যেটা হচ্ছে কি পিবি, পি থেকে বি বস্তুর দূরত্ব, মেরু থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ, এবং ভি দেখো ভি হচ্ছে এখানে কত ঋণাত্মক, তোমরা দেখো মেরু থেকে এটা উল্টা দিকে গেছে, দেখো অবাস্তব বিম্ব বলে এটাকে ওই পাশে এটা ঋণাত্মক, ভি এর মান ঋণাত্মক হবে অবাস্তব বিম্বের ক্ষেত্রে। তাহলে ভি হচ্ছে মনে করো -30, বা যে কোনো একটা সংখ্যা হতে পারে, মনে করো -10 সেন্টিমিটার। এটা কি হচ্ছে পি বি প্রাইম, মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এখানে ভি এর মান ঋণাত্মক, তো সেই ধরনের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে কি হবে, দেখো ম্যাগনিটিউড কি হবে, এম ইকুয়াল টু মাইনাস ভি। এখন ভি এর মান কত, এখানে মনে করো এখানে কি দেওয়া আছে -10, এবং এর দূরত্ব হচ্ছে 15। কাটাকাটি করলে কি হবে, দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং এখানে কি হবে 2/3, এবং এটা দেখো <1 2/3, এটা একটা দশমিক সংখ্যা আসবে, 0 আসবে, যেটা 1-এর চেয়ে ছোট। এর মানে কি এম এর মান যখন 1-এর চেয়ে ছোট হয় সেটা কি খর্বিত বস্তু, অর্থাৎ লক্ষ্য বস্তুর চেয়ে প্রতিবিম্বটা ছোট। তাহলে আমরা আরেকটা কি জানলাম, কি m<1 হলে এটা কি হয় খর্বিত বিম্ব, এবং m>1 হলে কি হয়, এটা হবে কি বিবর্ধিত, এবং m = যদি 1 হয় তখন কি সেটা বিম্ব এবং বস্তু সমান হয়। তাহলে m<1 হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে সাধারণত কি হয়, বিম্বের আকৃতি লক্ষ্যবস্তু ধনাত্মক হয়, সেটা বিম্বটা হচ্ছে কি অবাস্তব সোজা, যেটা আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখিয়েছি, এবং এই ক্ষেত্রে কি সাধারণত খর্বিত বিম্ব গঠিত হয়, যেখানে m<1 তোমরা দেখো এই যে আমরা এখানে দেখিয়েছি m এর মান <1। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে, চিত্রগুলো নিজেরা একে প্র্যাকটিস করবে, আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকার চেষ্টা করবে। তা আজকে পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।